নমস্কার বন্ধুরা, এক্সপ্লোর উইথ অনুপ্রিয়ার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম দীঘার থেকে, ঝটিকা সফরই বলতে পারো। তার কিছু মুহূর্ত আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। ওই যে কথায় আছে না, উঠলো বাই তো দীঘা যাই। তাই আমাদের এবারের গন্তব্য হলো দীপুদার দি অর্থাৎ দীঘা। মাত্র একদিনের এই ট্রিপে কোথায় থাকলাম, কিভাবে ঘুরলাম, কি কি দেখলাম, তার সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখতে থাকো তোমরা। এখন ভোর প্রায় 5:10 বাজে, আর এখন আমরা যাত্রা শুরু করলাম দীঘার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ চারিদিকটা একদম ঘুটঘুট করছে অন্ধকার। আর ওই যে পুরুলিয়া স্টেশন, ট্রেন যাচ্ছে, হয়তো কিছুটা হলেও দেখতে পাচ্ছ। এখন আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। খুব কনকনে ঠান্ডা চারিদিকে। এবার আমরা বেরিয়ে পড়ব। বাকি কি হচ্ছে না হচ্ছে, কিভাবে ঘুরছি, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো তোমরা। চলো যাওয়া যাক তাহলে। রাস্তা দিয়ে যেতে যেতে এক সময় অন্ধকার পেরিয়ে ভোরের আলো ফুটে গেল। এখন আমরা পোয়া বাগান এসে পৌঁছলাম। তখন প্রায় 7টা মতন বাজে, আর আমরা নিলাম একটা ছোট্ট টি ব্রেক। রাস্তায় যেতে যেতে এরকম গাড়ি থামিয়ে মাটির ভারে চা খাওয়াটা আমার কাছে সবচেয়ে প্রিয়। মাঝখানে আমরা আবার একবার ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, কিন্তু সেই সময়টার ব্লগ করা হয়নি। 2-3বার হল্ট করে পুরুলিয়া থেকে দীঘা যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগে। দীঘা পৌঁছলাম যখন, তখন দেখছি আকাশ খানিকটা মেঘলা, রাস্তায় একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। যাই হোক, সবার সাথে গল্প করতে করতে এই 8 ঘন্টা পথ আমরা খুব সহজেই পার করে ফেললাম। আর অবশেষে আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্যস্থলে। এবার দীঘায় গিয়ে আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম হলো AGM গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। ওখানে যাবার পরই ওরা আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। তারপরে হোটেলে চেক ইন করে আমরা সোজা চলে গেলাম ওপরে। আর এখানকার রিসেপশন এরিয়াটা এত সুন্দর ছিল যে তোমাদেরকে এক ঝলক না দেখিয়ে আর থাকতে পারলাম না। উইন্টার হওয়ার জন্য খুব সুন্দর এখানে ডেকোরেশন করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ একটা ট্রান্সপারেন্ট লিফট, এটা দিয়ে আমরা চলে গেলাম ওপরে। এটা ছিল একটা ট্রিপল বেডরুম, একটা ছিল ডবল বেড আর একটা ছিল সিঙ্গেল বেড। ডবল বেডে আমাদের 2 মা শুয়েছিল, এবং যে সিঙ্গেল বেড সেখানে আমার শ্বশুরমশাই শুয়েছিলেন। তোমরাও যারা বাবা মাদের নিয়ে ঘুরতে যেতে চাও তাদের জন্য 4 বেডের রুম অথবা এরকম 3 বেডের রুম কিন্তু এখানে অ্যাভেলেবেল। হোটেলটা আমরা গোয়া বিবো থেকে বুক করেছিলাম। সিজন অনুযায়ী এদের ভাড়া কিন্তু চেঞ্জ হতে থাকে। আমরা যখন হোটেলটা বুকিং করেছিলাম তখন 4000 সামথিং এরকম ভাড়া পড়েছিল। আর হোটেলটা এতটাই সুন্দর যে এটা দেখে আর কোনো হোটেল আমাদের দেখতে ইচ্ছা হয়নি। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে টিভি, চা কফি করার সবকিছু সরঞ্জাম, একটা মিনি ফ্রিজ, এরকম ট্রিপল বেড একটা রুম, সাথে একটা বড় ব্যালকনি, সাইড টেবিল, সোফা, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এবং সমুদ্রের খুব কাছে অবস্থিত। হোটেলটা নিউ দীঘাতে গোল্ডেন সানের ঠিক অপোজিটেই অবস্থিত। আর দেখতে পাচ্ছ ব্যালকনিতে বসার জন্য খুব সুন্দর চেয়ারও আছে। তাই তোমরা যারা এখানে বসে সময় কাটাতে চাইছো তাদের কিন্তু এখানে বসে বসে প্রকৃতি দেখতে দেখতে খুব সুন্দর সময় কেটে যাবে। এবার আমরা চলে এলাম আমাদের সেকেন্ড রুমে। প্রথম দিন আমি আমার মা এবং শ্বশুর শাশুড়িকে নিয়ে একাই চলে গিয়েছিলাম দীঘা, তাই বর্তমানে আমার একারই রুম এটা। পরদিন ভোরবেলা আমার হাজব্যান্ডের আসার কথা ছিল। চলো দেরি না করে তোমাদের রুম ট্যুরটা একবার দিয়ে দিই। এটাও কিন্তু আগের রুমটার মতনই একটা রুম, তবে এটা কিন্তু ডবল বেডরুম। আর এখানে ওয়াশরুমে রয়েছে একটা গ্লাস উইন্ডো, যদিও এর পিছনে ছিল একটা বড় কার্টেন। তোমরা যেভাবে এটা ব্যবহার করতে চাইবে সেভাবেই ব্যবহার করতে পারবে। রুমটাতে জামা কাপড় রাখার জন্য ছিল একটা বড় ওয়ার্ড্রোব। এটা কিন্তু যথেষ্ট স্পেসিয়াস ছিল। তাছাড়াও ওই রুমটার মতো এখানেও ছিল একটা ফুল সাইজ মিরর, একটা টিভি, চা কফি করার সরঞ্জাম, একটা মিনি ফ্রিজ, একটা বিগ সাইজ টেবিল, এছাড়া আরো অনেক কিছু। হোটেলের মেনুটাও কিন্তু এখানে দেওয়া ছিল, যেটা তোমরা স্ক্যান করলেই তোমাদের ফোনে দেখতে পাবে। আমি ব্যালকনিটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি যে রুম থেকে বাইরের ভিউটা ঠিক কিরকম। দেখতেই পাচ্ছ দীঘা আর আগের মতো নেই। আস্তে আস্তে মানুষের চাহিদা যত বাড়ছে হোটেলের সংখ্যাও কিন্তু সেইভাবেই বেড়ে চলেছে।
ব্যালকনি থেকে রুমটা কিছুটা এরকম দেখতে লাগছিল। এরপর তোমাদেরকে আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। ওয়াশরুম যদিও নতুন করে কিছু দেখাবার থাকে না, তাও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওয়াশরুমও কিন্তু একদম ওয়েল মেনটেন ছিল। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা চলে এসেছিলাম ডাইনিং এরিয়াতে। এখানে এসে আমরা অর্ডার করে দিলাম আমাদের পছন্দের লাঞ্চ। গোটা গোটা ভেটকি মাছের সর্ষে ভেটকি, সাথে ছিল আলু পোস্ত এবং ডাল। এর সাথে আমরা গ্রিন স্যালাডও নিয়েছিলাম। এখানের প্রত্যেকটা রান্নাই কিন্তু ছিল খুবই সুস্বাদু। খাওয়া দাওয়া করে রিসেপশন এরিয়ায় এসে এই সুন্দর সুন্দর চেয়ারগুলোতে বাবা মাদের বসিয়ে কিছু ছবি তুলে আমরা বেরিয়ে পড়লাম ঢেউসাগরের উদ্দেশ্যে। কারণ হাতে মাত্র একটা দিন সময়, আর এই একটা দিনের মধ্যেই সবকিছু যদি কভার করতে হয় তাহলে একদম সময় নষ্ট করা চলবে না। আর ঢেউসাগরে আমরা আগে আসিনি, তাই এখানে এসে নিজেদের টিকিটগুলো কেটে নিয়ে সোজা চলে গেলাম ঢেউসাগর পার্কে। ও হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরত্বেই রয়েছে কিন্তু এই ঢেউসাগর। আগে 3-4 বার দীঘায় আসলেও এই ঢেউসাগর কিন্তু আমার একবারও আসা হয়নি। যদিও খুব বেশি দিন এই ঢেউসাগর ওপেনও হয়নি, তাই এই প্রথম আমাদের ঢেউসাগর যাওয়া। চলো আমাদের সঙ্গে তোমাদেরকেও এই পার্কটা একটু ঘুরিয়ে দেখাই। এখানে ঢোকবার মুখেই ছোট বড় নানান ধরনের খাবার দোকান ছিল। আগে পিছে সামনে সব দিকেই বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য নানান ধরনের জিনিস ছিল। এই যে দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর এখানে কৃষ্ণর মূর্তি তৈরি করা। এখানে বেশ কিছু ফটো তুলে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। এই জায়গাটাকে পুরো ঘুরে দেখাবার জন্য রয়েছে এরকম ছোট ছোট কিছু টয় ট্রেনের মতন গাড়ি। সেদিন প্রায় 3-4টে গাড়ি আমরা সেখানে দেখেছিলাম। পর্যটক খুব বেশি ছিল না, কারণ হালকা বৃষ্টি ভেজা ওয়েদার ছিল। কিন্তু এই গাড়িগুলো দেখে সত্যি তোমাদের ইচ্ছা হবে যে এই গাড়িটা করে চেপে পুরো জায়গাটা ঘুরে দেখি। ঘাসের তৈরি করা এই ময়ূরটি আমাদের সবার নজর কেড়েছিল। এরকম আরো নানান ধরনের জিনিস তোমাদের সকলের নজর কাটতে বাধ্য। অন্যান্য জায়গার মতন এখানেও আই লাভ ঢেউসাগর করা ছিল। সেখানে 2-1টা ছবি তুলে আমরা আবার সামনের দিকে এগিয়ে চললাম। দীঘাতে যে সমুদ্রের বুকে একটা দোলনা চালু হয়েছে, এটা কিন্তু এই ঢেউসাগরেই অবস্থিত। সেফটি বেল্ট এবং সবকিছুর ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। এখানে সবচেয়ে বড় আকর্ষণ হলো এই ময়ূরপঙ্খী নৌকাটা। এত সুন্দরভাবে এখানে নৌকাটা সাজানো হয়েছে, তোমাদের সঙ্গে পুঙ্খানুপুঙ্খভাবে এটা শেয়ার না করে আর থাকতে পারলাম না। চোখের সামনে থেকে তোমরা যখন এটা দেখবে তখন তোমাদের কিন্তু আরো ভালো লাগবে। এত কাদা এবং বালি ছিল এই জায়গাটিতে, আমরা সমুদ্রের নিচে নামবার সাহস করলাম না, তাই এপার থেকেই 2 চোখ ভরে সমুদ্র দর্শন করছিলাম। যেখানেই যাই কিছু ফটোশুট না করলে আমার যেন শান্তি হয় না, তাই এখানেও আরো কিছু ফটোশুট করে এদিক ওদিক একটু ঘুরতে ঘুরতে কখন যে সন্ধে নেমে গেল বুঝতেই পারলাম না। তারপর এখানে আমরা সমুদ্রের ধারে বসে চা খাচ্ছিলাম আর সমুদ্রের গর্জন শুনছিলাম। সন্ধ্যের পর থেকে সমুদ্রের পাড়ে বসে থাকবার যে কি আনন্দ, সেটা যারা সমুদ্রপ্রেমী মানুষ আছে তারাই জানবে। এরপর আমরা বিচ সাইডে একটু ঘোরাঘুরির পরে চলে এসেছিলাম হোটেলে। ডিনার করে তাড়াতাড়ি সেদিন আমরা শুয়ে পড়েছিলাম, কারণ সবাই ছিলাম খুবই টায়ার্ড। এখন ভোর 6টা মতন বাজে আর আমরা ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি যাব। আগে আমরা যাচ্ছি একটুখানি নিউ দীঘা সি বিচের ওখানটাতে, তারপর আমরা মোহনার দিকে যাব। রোদ ওঠেনি, সূর্যোদয় দেখার কোনো সিনও নেই, তাই একটু বেলা করেই যাব। আরও ঢুকেছেই এখন কিছুক্ষণ আগে, তাই জন্য 5টার সময় আর যাওয়ার কোনো সিন নেই। দেখতেই পাচ্ছ ঘন কুয়াশায় চারিদিকটা ঢেকে গেছে, পুরো প্রচুর কুয়াশা। আর এখন আমরা নিউ দীঘা বিচের দিকে যাই, একটু সমুদ্র দর্শন করি, তারপর ওখান থেকে ভাবছি টোটো নিয়ে মোহনার দিকে যেতেও পারি।
সেটা ওখানে যাই, তারপর ডিসিশন নেব কি করব কি না করব। তোমাদেরকে দেখাচ্ছি যে সমুদ্রটা এখন ঠিক কিরকম, চলো দেখতে থাকো তোমরা। নিউ দীঘা সি বিচের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখো এখানে পিকনিকের প্রস্তুতি পর্ব চলছে। আজকে সানডে, সবাই ছুটির মুডে আছে, আর এখানে সকাল থেকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। পিকনিক পার্টি এসেছে বেশ কিছু, এখানে এখন চলছে পিকনিকের প্রস্তুতি পর্ব। চলো এবার বিচের দিকে যাওয়া যায়। এখন আমরা এসে পৌঁছলাম নিউ দীঘা সি বিচ, দেখতেই পাচ্ছ এখন প্রায় সকাল 6:15-20। কি সুন্দর যে লাগছে সমুদ্রটা, সেটা মানে বলে বোঝাতে পারবো না। আর মানুষজন দেখো, মানুষজনের ভিড় পুরো প্রচন্ড ভিড়, আর এখানে প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছেন। ঢেউটা অনেক দূরেই আছে, খুব একটা কাছে নেই, কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই দৃশ্যটা দেখতে। যখন বিচ সাইডে গেছিলাম তখনও ভালোভাবে সূর্য ওঠেনি, আর কিছুক্ষণ পরে এত সুন্দর সূর্যটা দেখতে পেলাম যে সেই দৃশ্যটা ক্যামেরাবন্দি না করে আর থাকা গেল না। আজকে সূর্যের প্রথম আলোটা দেখো ওই দূরে জলের ওপরে পড়ছে, রিফ্লেকশনটা এত সুন্দর দেখতে লাগছে যে দৃশ্যটা তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না। কিছুটা মেঘে ঢেকে যাচ্ছে, আবার মাঝে মাঝে উঠছে, দেখো কি সুন্দর লাগছে। আর এত ক্রাউড হয়ে আছে যে সমুদ্রের পাড়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমাদের কিছুটা খিদে পেয়ে গেছিল, তাই ভাবলাম যে একেবারে ব্রেকফাস্ট সেরে তারপরেই মোহনার দিকে যাব। তাই এখানে হোটেলে ব্রেকফাস্ট করতে চলে এলাম। আর ব্রেকফাস্টে সেদিন ছিল লুচি, আলুর পরোটা, কাবলি ছোলার তরকারি, ইডলি, সাম্বার ডাল, চাটনি, হোয়াইট সস পাস্তা, এছাড়াও নানান ধরনের কাটা ফল, পাউরুটি, ডিম সেদ্ধ, জুস, কর্নফ্লেক্স, মুসেলি, আরও নানান ধরনের জিনিস। দেখতেই পাচ্ছ আমরা আমাদের পছন্দের জিনিসগুলো প্লেটে নিয়ে নিয়েছিলাম আর এনজয় করছিলাম সেদিনকার ব্রেকফাস্ট সেরে আমাদের প্ল্যান ছিল একটু মোহনার দিকে যাবার। কি করব কি না করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন যাচ্ছি মোহনার দিকে। প্রায় মোহনা এসে গেছি। মোহনায় গিয়ে আবার তোমাদেরকে দেখাচ্ছি কেমন কি আছে না। এসে গেছি মোহনায়, ওই যে মোহনা, সামনের দিকে এগিয়ে চলেছি আমরা। বলো, আমরা মোহনায় এখন ঘুরে বেড়াচ্ছি। কেমন লাগছে? প্রচন্ড ভালো। এখানে মাছের আড়ত সব আমরা দেখছি, হ্যাঁ হ্যাঁ ওরা দেখছি। চলো আরো সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি কি আছে কি নেই। হ্যাঁ, তোমাদের সামনে গিয়ে আরো দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। এই যে আমরা এখন মোহনাতে রয়েছি। এই হচ্ছে শুটকি মাছ, বিভিন্ন রকমের শুটকি মাছ এখানে আছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ। এই হলো অক্টোপাস, এই হলো গলদা চিংড়ি, আর এই হলো আর একটা ধরনের বাগদা চিংড়ি। এখানে রয়েছে ইলিশ, আর ওখানে রয়েছে পমফ্রেট। মোহনাতে খুব সুন্দর লাগছে। দীঘা অনেকবারই আসা হয়েছে, কিন্তু মোহনায় কখনো আসিনি। এই প্রথম মোহনাতে এলাম, আর এসে যে দৃশ্যটা দেখছি না, ভীষণ মনটা ভরে গেল একদম। দেখো ওইদিকে বালুচর, আর এদিকে নদী, আর ওদিকে সমুদ্র। খুব সুন্দর একটা দৃশ্য। এখানে চলছে মাছ ধরা, উপরেও অনেক মাছ বিক্রি হচ্ছে, কিন্তু যারা মাছ ধরছে তাদের কাছ থেকে নিতে পারলে আরও জিনিসটা আর কি মনোপ্লুত হয়। দেখা যাক, যদি কিছু পাই, যদি ভালো লাগে তো বাড়ির জন্য একটুখানি মাছ নিয়ে যাব, দেখা যাক কি হয়। অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া, পমফ্রেট, বিভিন্ন ধরনের মাছ। দেখো চিংড়িটা এখনো নড়ছে। চোখের সামনে জীবন্ত এরকম বড় চিংড়ি দেখে এত ভালো লাগছিল, সেগুলো কিছু বাড়ির জন্য কিনে নিলাম। বড় চিংড়ি ছাড়াও আমরা কাঁকড়া, গুড়জাউলি এবং ছোট চিংড়িও বাড়ির জন্য নিয়ে এসেছিলাম। বাজারের তুলনায় এখানে দাম কিন্তু অনেকটাই সস্তা। মোহনার বাইরে পুরো জায়গাটা জুড়ে হচ্ছে তোমার মাছের বাজার। এখানে পরপর মাছের বাজার আছে। মাছ কিনে তোমরা এখানে শোলার প্যাকেট করে বরফ দিয়ে প্যাকিং করে নিতে পারো, আর তার বাইরে রয়েছে মাছ কাটাবারও জায়গা। তোমরা চাইলে এখানে মাছ কাটিং করে নিয়ে যেতে পারো। আমরা এবারে এই মাছগুলোকে এখানে এইভাবে শোলার বক্সে করে প্যাকিং করে দেবেন ওনারা। প্যাকিং করে পরে আমরা ঘরে নিয়ে যাবো, যাতে করে মাছগুলো নষ্ট না হয়। বরফ দিয়ে দেবে না দাদা? আচ্ছা আচ্ছা, আর নষ্ট হবে না মাছ না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আর কিরকম প্যাকিং এর খরচটা কিরকম? ছোট ছোট বক্স কিরকম? ছোট থেকে আছে 60 টাকা আছে, 80 টাকা, 100 টাকা, 120 যেমন বাকি ধরবে আপনার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার মাছের ইয়ে অনুযায়ী এখানে তোমরা প্যাকিং করে নিতে পারো এরকম ভাবে। সোলার বক্সের মধ্যে বরফ দিয়ে এবার প্রত্যেকটা মাছ এবার প্যাকিং করা হচ্ছে। মাছগুলোকে এখানে ঢেলে দিচ্ছে ওনারা। ঢেলে প্যাকিং করলে ভালো, সব মাছের গায়ে বরফটা লাগবে। পলিথিনের মধ্যে রাখলে একটা লাগবে, কোনটা লাগবে না ঠিক নেই। তো পরিষ্কার করলে অনেকটা কম। এই আবার বলছিল ভেটকি নেবে, বাবা রে বাবা। এই তো ভেটকি কমপ্লিট ডিপি টোটালি নাই, ডিপি মালকে দিয়ে নি 3 কেজি দাও। 8 হয়ে গেল, এই 10 হলো, এবার 11 আর হলো। এই মাছটাও খুব ভালো মাছ, নিমচা। নিমচা আমরা নিমচু বলি, বাংলায় বলে নিমচা। দেখতেই পাচ্ছ কি সুন্দর করে এখানে প্যাকিং করে বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে। তাই তোমরা যারা এখান থেকে মাছ কিনে ভাবছো বাড়ি নিয়ে যাবে, তাদের টেনশন করার কোনো কারণ নেই। এখানেই তোমরা মাছ কিনে বরফ দিয়ে প্যাকিং করিয়ে সুন্দরভাবে বাড়ি নিয়ে চলে যেতে পারবে। এবং আমি যখন বাড়ি এসে মাছগুলো খুলি তখন কিন্তু মাছগুলো একদম ঠিক ছিল। যাচ্ছি একদম 5 তলায় সুইমিং পুলে শুধু দেখতে, কারণ এখন ঠান্ডা। সুইমিং পুলে নামার কারোরই মুড নেই, শুধুমাত্র সুইমিং পুলটা দেখার জন্য আমরা ওপরে এসেছি। খুব সুন্দর এখানে সুইমিং পুলটা, জল একদম পরিষ্কার, পুরোটা চারদিকটা ঘেরাও আছে যাতে করে কেউ পড়ে না যায়। ওপেন একদম রুফটপ সুইমিং পুল আছে, খুব আলো, এখন ভীষণ সানলাইটটা জোর একদম। আর এদিকে রয়েছে বসবার জায়গা, এখানেও বসবার জায়গা রয়েছে কিছু, খুব সুন্দর। আর এই হলো সুইমিং পুল। তোমরা যারা সুইমিং করতে ভালোবাসো তারা অবশ্যই এখানে এসে এনজয় করতে পারো। মোহনা থেকে ফিরে এসে হোটেলের সুইমিং পুলের ধারে একবার ঘুরে আমরা চলে গেলাম একটুখানি কাজু কেনার জন্য। অঞ্জলি কাজু সেন্টার, নিউ দীঘা। এখান থেকে আমরা বেশ কিছু সল্টেড কাজু নিয়ে যাচ্ছি। আমরা এই যে কাজুটা খেয়ে দেখলাম, টেস্ট করালেন দাদা, বেশ ভালো টেস্ট, তোমরাও চাইলে নিতে পারো। আমরা এখন বাড়ি বেশ কয়েকজনকে দেওয়ার জন্য কিছু নিচ্ছি অল্প করে। আর এই বিভিন্ন ধরনের চিক্কিও তোমরা এখানে পাবে, যেগুলো কিনা খুবই টেস্টি হয়, চাইলে তোমরা নিতে পারো। নিউ দীঘা মেন রোডের উপরে হোটেল অনুষ্কার ঠিক অপোজিটেই অঞ্জলি কাজু সেন্টার রয়েছে। ধীরে ধীরে একটা গোটা দিন প্রায় শেষ হয়ে গেল, আর আমাদের এবারে ফিরে যেতে হবে আমাদের জায়গায়। তাই আমরা দেরি না করে হোটেলে ফিরে অর্ডার করে দিলাম আমাদের সেদিনকার লাঞ্চ। সেদিন লাঞ্চে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, ভাত, ডাল, পমফ্রেট মাছের ঝাল, দই কাতলা, পাঁপড় এবং আমের চাটনি। আমরা দুদিনই এই হোটেলেই লাঞ্চ করেছিলাম। এখানকার খাবার কিন্তু সত্যি এতটাই সুস্বাদু ছিল যে আমাদের বাইরের কোনো হোটেলে খেতে যেতে আর ইচ্ছাই হয়নি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব, চেক আউট করবো। যাওয়ার আগে একবার সিদ্ধি দাদাকে তোমাদের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিই, আবার কখনো পরে আসা হবে। তোমরা যারা দীঘায় আসছো এবং নিউ দীঘায় থাকার জন্য একটা খুব সুন্দর হোটেল খুঁজছো, তারা কিন্তু নিঃসন্দেহে এই হোটেলটা বুক করতে পারো। আবারও বলে দিই, হোটেলটার নাম ছিল AGM গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পা। দীঘা এসে আরও অনেক কিছু এক্সপ্লোর করার ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা যেটুকু ঘুরতে পেরেছি সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। পরবর্তীতে যদি কখনো আবার দীঘা আসি, নিশ্চয়ই তোমাদের সঙ্গে আরও ডিটেলে ভিডিও শেয়ার করতে পারবো। আমাদের ঝটিকা সফর এখানেই শেষ, আর ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। পরবর্তী নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি।